হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিকে টাইমস। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের কাছে নিয়ে এলাম। এটি আধুনিক ভারতের ইতিহাসের ওপরে কিন্তু এমসিকিউ। একটা এমসিকিউর সিরিজ তোমরা পাবে, যেখানে মোট 300টি এমসিকিউ আমি তোমাদের সলভ করিয়ে দেব। কিন্তু আজকে প্রথম পর্ব, প্রথম পার্ট, এখানে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি ডিসকাস করব, যেখানে এক্সপ্লেনেশনও থাকবে। তো চলো আর দেরি না করে ক্লাসটিকে স্টার্ট করা যাক। দেখো, আজকের যে প্রথম কোয়েশ্চেনটি, 1 নাম্বার প্রথম কোয়েশ্চেন, কবে দিল্লিকে ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়? 4টি অপশনস: এ 1912, বি 1910, সি 1911, ডি 1913। সঠিক উত্তরটি হবে এখানে 1911। 1911তে দিল্লিকে ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা দেখে নিই। দেখো, ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় এর সময়কালে ইংল্যান্ডের রাজা কিং জর্জ পঞ্চম এর সম্মানে দিল্লিতে দরবারে আয়োজন করা হয়। সেখান থেকেই ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার কথা ঘোষণা করা হয় 1911 সালে। ঠিক আছে। পরে 1912 সাল থেকে দিল্লি ভারতের রাজধানী রূপে স্বীকৃতি পায়। অর্থাৎ 1912 সাল থেকে দিল্লি ভারতের রাজধানী হয়ে যায়। ভারতের রাজধানী দিল্লি থেকে নতুন দিল্লি করা হয় 1931 সালে কিন্তু। ঠিক আছে, দিল্লি থেকে নতুন দিল্লি আবার ভাইসরয় লর্ড আরউইনের সময়কালে, অর্থাৎ দিল্লি থেকে নতুন দিল্লি ভারতের রাজধানী হয় লর্ড আরউইনের সময়কালে। স্যার এডউইন লুটেন্স হলেন দিল্লি নগরের আর্কিটেক্ট, অর্থাৎ দিল্লি নগরের যে আর্কিটেক্ট হলেন তিনি স্যার এডউইন লুটেন্স। এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, একবার তোমরা দেখে নিও। চলো নেক্সট কোশ্চেন, আমরা 2 নম্বরে কি আছে দেখি। ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অপশনস: এ মহাত্মা গান্ধী, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি অ্যালান অক্টাভিয়ান হিউম, ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো, সঠিক উত্তরটি হবে এখানে অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে। দেখো, এক্সপ্লেনেশন আমরা এখানে একটু দেখে নিই। ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থাপনা 28 ডিসেম্বর 1885 সালে, এবং তৎকালীন ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। অর্থাৎ লর্ড ডাফরিনের সময়কালে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থাপনা হয়। এর প্রথম অধিবেশনে, যেখানে 72 জন প্রতিনিধি ছিলেন, সেটা হয় 28 থেকে 30 ডিসেম্বরে 1985 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশনটি হয়। আর কি আছে দেখে নি। এই প্রথম অধিবেশনে অধ্যক্ষ বা সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো, নেক্সট কোশ্চেনটি কি বলছে আমরা একটু দেখে নিই। নাম্বার 3, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? মহিলা সভাপতি, কিন্তু মাথায় রাখবে এখানে ভারতীয়। অপশনসগুলি হলো শ্রীমতী এনি বেসান্ত, বি সুচেতা কৃপালানি, সি রাজকুমারী অমৃত কর, ডি সরোজিনী নাইডু। সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি সরোজিনী নাইডু। আর যদি এখানে ভারতীয় কথাটা উল্লেখ থাকতো না, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তাহলে কিন্তু উত্তর হতো শ্রীমতী এনি বেসান্ত। ঠিক আছে, কিন্তু যেহেতু ভারতীয় মহিলা বলেছে, তার জন্য উত্তর হবে সরোজিনী নাইডু। দেখো, ব্যাখ্যা আমরা একটু দেখে নিই, এখানে এক্সপ্লেনেশন কি আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন শ্রীমতী এনি বেসান্ত, মহিলা সভাপতি। তিনি 1917 সালে
কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন? যদি প্রথম মহিলা সভাপতি জিজ্ঞেস করে তাহলে কিন্তু এটা হবে সঠিক উত্তর, শ্রীমতী এনি বেসান্ত। আর যদি যেমন আগের কোশ্চেনটা আমরা দেখলাম, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। তিনি কানপুর অধিবেশনে 1925 সালে সভাপতিত্ব করেন। সরোজিনী চট্টোপাধ্যায় নাইডু বা সরোজিনী নাইডুকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া উপাধি দেন মহাত্মা গান্ধী। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া উপাধিটি সরোজিনী নাইডুকে মহাত্মা গান্ধী দেন। এটি পরীক্ষায় কিন্তু এসেছে প্রশ্নটি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোশ্চেনটি কি আছে আমরা দেখে নিই। দেখো নাম্বার ফোর কি বলছে? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে সাধারণত ভারতের স্থানীয় স্বশাসনের পথ প্রদর্শক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? ভারতের স্থানীয় স্বশাসনের, ঠিক আছে, অপশনসগুলি হলো এ মেও, বি রিপন, সি বেন্টিং, ডি কার্জন। সঠিক উত্তরটি হবে এখানে রিপন বা লর্ড রিপন। লর্ড রিপনকে কিন্তু ভারতের স্থানীয় স্বশাসনের পথ প্রদর্শক বলা হয়। দেখো ব্যাখ্যা রয়েছে কি এখানে দেখে নি। 1882 সালে তিনি ভারতের জন্য স্বায়ত্ত শাসনের ধারণাটি প্রথম দেন। কে? লর্ড রিপন। তাকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়। কাকে? লর্ড রিপনকে। ঠিক আছে, লর্ড রিপনকে। তাহলে চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটি কি বলছে দেখে নি। নাম্বার 5, নিচের কোন আন্দোলনে মহাত্মা গান্ধী সর্বপ্রথম অনশনকে অর্থাৎ হাঙ্গার স্ট্রাইককে অস্ত্র হিসেবে ব্যবহার করেন? কোন আন্দোলনে তিনি প্রথমবার হাঙ্গার স্ট্রাইক করেন বা অনশন করেন? দেখো চারটি অপশনস আমরা দেখে নিই। রাওলাট সত্যাগ্রহ 1919, বারদৌলি সত্যাগ্রহ 1928, অসহযোগ আন্দোলন 1920, না আমেদাবাদ ধর্মঘট 1918। সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি, আমেদাবাদ ধর্মঘট 1918। ঠিক আছে, তাহলে চলো মুভ করি। দেখো এখানে কি বলছে, এই আন্দোলনে অর্থাৎ আমেদাবাদের যে আন্দোলনটি হয় সেখানে এই আন্দোলনের পর সেখানকার যে মিল মালিকরা ছিল, সেখানকার যে কারখানার মালিকরা ছিল, তারা কিন্তু শ্রমিকদের বেতন 35% বৃদ্ধি করতে বাধ্য হন গান্ধীজি যখন এখানে আন্দোলন করেন তারপর। ঠিক আছে, এই আন্দোলনটি বিশেষত শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়েছিল। ঠিক, তাহলে চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটি কি বলছে। নাম্বার 6, চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল কোন সালে? অপশনসগুলি হলো এ 1920, বি 1921, সি 1922, ডি 1912। সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি 1922 সালে। চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল কিন্তু 1922 সালে। ব্যাখ্যা আমরা দেখে নিই। চৌরি চৌরার ঘটনায়, যেটি 5 ফেব্রুয়ারি 1922 সালে হয়, এই ঘটনাটি গান্ধীজির নেতৃত্বে পরিচালিত অসহযোগ আন্দোলনকে কিন্তু বন্ধ করা হয়। গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন 1920 সালে যে শুরু হয়, সেটিকে কিন্তু এই চৌরি চৌরার ঘটনার পর বন্ধ করা হয়, স্থগিত করা হয়। চৌরি চৌরা স্থানটি গোরক্ষপুর জেলা, উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই চৌরি চৌরা স্থানটি কোথায়? এটি কিন্তু পরীক্ষায় প্রশ্ন করেছে, তো গোরক্ষপুর জেলার উত্তরপ্রদেশে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলো আমরা আসি। নাম্বার 7, দেখো নাম্বার 7 কোশ্চেনটি কি বলছে আমরা একটু দেখে নিই। নাম্বার 7, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। তো দেখো এখানে চারটি অপশনস হলো চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে, আর ডি 4 অধ্যায়। সঠিক উত্তরটি কি হবে এখানে? তাহলে সঠিক উত্তরটি হবে ঘরে বাইরে। অতি গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটি।
তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? ঘরে বাইরে উপন্যাসে। দেখো এক্সপ্লেনেশন একটু আমরা দেখে নিই এখানে। দেখো, এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চলিত ভাষায় রচিত প্রথম উপন্যাস, অর্থাৎ যেটা ঘরে বাইরে। এই ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস, যেটি চলিত ভাষায় কিন্তু রচনা করা হয়। সবুজপত্র নামক পত্রিকায় 1916 সালে এটি কিন্তু প্রকাশিত হয়, এই যে উপন্যাসটি ঘরে বাইরে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা মুভ করি। দেখো নেক্সট কোয়েশ্চেনটি আমরা একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেনটি হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন? তো দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটকটি, যেটি নীল বিদ্রোহের ঘটনায় ইয়েতে বিষয়বস্তুতে লেখা কিন্তু, তো সেই নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? অপশনসগুলি হলো রেভারেন্ড জেমস লং, বি উইলিয়াম কেরি, সি মাইকেল মধুসূদন দত্ত, না ডি সতীশচন্দ্র মুখার্জি। অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনটি। সঠিক উত্তরটি হবে এখানে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, তাহলে এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিই। দেখো এক্সপ্লেনেশন কি বলছে, জেমস রেভারেন্ড লং সাহেবের উদ্যোগে নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন। ঠিক আছে, তো প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে মাইকেল মধুসূদন দত্ত কার উদ্যোগে, ঠিক আছে, এই নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন? তাহলে উত্তরটি জেমস রেভারেন্ড লং। ঠিক, তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা আসি। দেখো নেক্সট কোশ্চেনটি আমরা দেখে নিই। নাম্বার 9, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? চারটি অপশনস হলো শিশির কুমার ঘোষ, বি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, সি নবগোপাল মিত্র, ডি কালীপ্রসন্ন সিংহ। এই চারটি অপশনসের মধ্যে সঠিক উত্তরটি হলো হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। দেখো এক্সপ্লেনেশন একটু দেখে নিই আমরা। অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। হিন্দু পেট্রিয়ট এর জন্য আমরা দেখলাম হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়টের জন্য। এবার আমরা দেখছি অন্য একটি পত্রিকা যেটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন করেছে, অমৃত বাজার পত্রিকা এর সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। 1868 সালে দুই ভাই শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ এই পত্রিকার সম্পাদনা শুরু করেন। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। দেখো নেক্সট কোশ্চেনটি নাম্বার 10 কি বলছে, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অনুশীলন সমিতি অপশনসগুলি হলো এ বারিনচন্দ্র ঘোষ, অপশন বি কেশবচন্দ্র সেন, অপশন সি প্রমথনাথ মিত্র, অপশন ডি কেশবচন্দ্র সেন। সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি প্রমথনাথ মিত্র। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। তাহলে দেখে নি এক্সপ্লেনেশন। দেখো অনুশীলন সমিতি 1902 সালে 24শে মার্চ কলকাতায় প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। নেক্সট কোশ্চেনটি নাম্বার 11। দেখো কি বলছে, 1 নভেম্বর 1913 সালে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? 1 নভেম্বর 1913 সালে কিন্তু গদর পার্টি প্রতিষ্ঠা করা হয়। এটি কিন্তু সাল ও এই যে মাসটি জিজ্ঞেস করে পরীক্ষায় কিন্তু। ওকে, এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে। তো দেখো অপশনসগুলি আমরা দেখে নিই। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? এ ম্যাডাম ভিকাজি কামা, বি লালা হরদয়াল, সি শ্যামজি কৃষ্ণ ভার্মা এবং সি বি ও সি উভয়। তো সঠিক উত্তরটি এখানে হবে অপশন বি লালা হরদয়াল। ঠিক আছে, তাহলে চলো এক্সপ্লেনেশন আমরা দেখে নিই, ব্যাখ্যাটি একটু দেখে নিই। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল ও সোহন সিং ভাকনা। ঠিক আছে,
সোহন সিং ভাকনা ছিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি। অতি গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকেও প্রশ্ন করা হয়। আর আমরা দেখে নিলাম 1 নভেম্বর 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। চলো নেক্সট কোশ্চেনটি নাম্বার 12। বাংলার মুকুটহীন রাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন। কে ভূষিত হয়েছিলেন? কে বাংলার মুকুটহীন রাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন? অপশনসগুলি হলো এ দীনবন্ধু মিত্র, বি গোপাল কৃষ্ণ গোখলে, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তরটি হবে এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কিন্তু বাংলার মুকুটহীন রাজা বলা হয়। ব্যাখ্যা আমরা দেখে নিই এখানে। এস এন ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্রগুরু উপাধিতেও কিন্তু ভূষিত হয়েছেন। রাষ্ট্রগুরু। আর নেশন ইন মেকিং এই বইটি তিনি রচনা করেন। 1876 সালে তিনি ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। অতি গুরুত্বপূর্ণ এই স্লাইডটি, কিন্তু এখান থেকে প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষায় পেয়েছি। চলো নেক্সট প্রশ্নটিতে আমরা মুভ করি। নেক্সট প্রশ্নটি দেখো হলো নাম্বার 13। নেক্সট প্রশ্নটি নাম্বার 13 কি বলছে আমরা দেখে নিই। নাম্বার 13, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC কবে স্থাপিত হয়? অপশনসগুলি হলো এ 1920, বি 1931, সি 1919, ডি 1921। তো এখানে সঠিক উত্তরটি হবে এ 1920 সালে। দেখো এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নিই ব্যাখ্যাটা। 31 অক্টোবর 1920 সালে বোম্বে শহরে প্রতিষ্ঠিত হয় এই AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ঠিক আছে, এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ঠিক। নেক্সট যে কোশ্চেনটি আমরা দেখে নিই নাম্বার 14। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? চারটি অপশনস দেওয়া আছে। এ লালা লাজপত রায়, বি হেমু কলানি, সি দাদাভাই নওরোজি, ডি ডিরোজিও। সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি দাদাভাই নওরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। দেখো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1866 সালে দাদাভাই নওরোজি লন্ডনে প্রতিষ্ঠা করেন। কোথায় বলো তো? লন্ডনে। ঠিক। তাহলে চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিই। গান্ধীজি দ্বারা পরিচালিত প্রথম সর্বভারতীয় আন্দোলন কোনটি? প্রথম সর্বভারতীয় আন্দোলন, যেটি একটি গণ আন্দোলনও ছিল। ঠিক আছে, দেখো চারটি অপশনস হলো এ খিলাফত আন্দোলন, বি অসহযোগ আন্দোলন, সি চম্পারণ সত্যাগ্রহ, ডি রাওলাট সত্যাগ্রহ। এখানে কিন্তু প্রথম বলেছে। ঠিক, তো সঠিক উত্তরটি হবে এখানে রাওলাট সত্যাগ্রহ। এটি গান্ধীজি দ্বারা পরিচালিত কিন্তু প্রথম সর্বভারতীয় আন্দোলন। তাহলে আমরা মুভ করি, এখানে কিছু এক্সপ্লেনেশন পাই তো। হ্যাঁ দেখো এক্সপ্লেনেশন কি আছে। রাওলাট আইন 18 মার্চ 1919 সালে পাস হয়। এটি অমানবিক ও কালা আইন নামেও কিন্তু পরিচিত বা জানা যায়, হিসেবেও জানা যায়। ঠিক। চলো নেক্সট 16 নিম্নলিখিত লেখকদের মধ্যে কে প্রথম ভাগবত গীতা ইংরেজিতে অনুবাদ করেন? চারটি অপশনস তোমাদের কাছে। এ স্যার উইলিয়াম জোন্স, বি চার্লস উইলকিন্স, সি জন মার্শাল, ডি আলেকজান্ডার কানিংহাম। তো ভাগবত গীতা ইংরেজিতে কে অনুবাদ করেন? সঠিক উত্তরটি হবে এখানে চার্লস উইলকিন্স। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোনো এক্সপ্লেনেশন এখানে নেই। চলো নেক্সট কোশ্চেন অর্থাৎ নাম্বার 17তে আমরা এলাম। নাম্বার 17 কি বলছে দেখো। সারা ভারত কৃষক সভা
কবে গড়ে ওঠে? সারা ভারত কৃষক সভা কবে গড়ে ওঠে? অপশনস গুলি হলো এ 1942, বি 1934, সি 1936, ডি 1938। সারা ভারত কৃষক সভা বা সারা ভারত কিষাণ সভা, ঠিক আছে। সঠিক উত্তরটি হবে এখানে 1936। কিছু এক্সপ্লেনেশন থাকলে আমরা অবশ্যই দেখব। দেখো এখানে কি আছে, অল ইন্ডিয়া কিষাণ সভা বা অখিল ভারতীয় কিষাণ সভা স্বামী সহজানন্দ সরস্বতী 1936 সালে লখনৌ শহরে প্রতিষ্ঠা করেন। অতি গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেনে আসি আমরা। নাম্বার 18, দেখো নাম্বার 18 কি বলছে আমরা দেখে নিই। কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন? অর্থাৎ পুলিশ প্রশাসন প্রতিষ্ঠা করেন ভারতে। কোন ব্রিটিশ শাসক বা গভর্নর জেনারেল? তাহলে আমরা অপশনসগুলি দেখি। এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড বেন্টিঙ্ক, সি লর্ড ওয়ারেন হেস্টিংস, ডি লর্ড কর্নওয়ালিস। তাহলে সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি, লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। দেখো ব্যাখ্যাটা দেখে নি, এক্সপ্লেনেশনটা। কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। তাকে ভারতে সিভিল সার্ভিস এর জনক বলা হয় এবং পুলিশি ব্যবস্থারও জনক বলা হয় কিন্তু, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 19 কি বলছে আমরা দেখে নি। আজ বাংলা আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে, এই উক্তিটি কার? চারটি অপশনস হলো এ মৌলানা আবুল কালাম আজাদ, বি জি কে গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে, সি মতিলাল নেহেরু, আর ডি অপশন দেখো বলছে কেউ নন, অর্থাৎ উপরের যে তিনটি অপশন এদের মধ্যে কেউ নন। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। দেখো এক্সপ্লেনেশন আমরা এখানে দেখে নিই। জি কে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। 1905 সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বেনারস অধিবেশনে অধ্যক্ষতা করেন। অর্থাৎ 1905 সালে তিনি এই বেনারস অধিবেশনে কিন্তু অধ্যক্ষ ছিলেন বা সভাপতি ছিলেন। 1905 সালে তিনি গঠন করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? তো গোপাল কৃষ্ণ গোখলে 1905, ঠিক আছে। তাহলে চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নিই। দেখো নেক্সট প্রশ্নটি কি আছে, নাম্বার 20, কোন ভারতীয় নেতা সিভিল সার্ভিস হতে বরখাস্ত হয়েছিলেন? অর্থাৎ সিভিল সার্ভিস থেকে তাকে রিমুভ করা হয়। চারটি অপশনস, এ সত্যেন্দ্রনাথ ঠাকুর, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি আর সি দত্ত, আর ডি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তরটি হলো এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষা থেকে বরখাস্ত হয়েছিলেন। এজ নিয়ে কোনো একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, ওনার সার্টিফিকেটে। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু হলেন প্রথম আইসিএস যিনি পাস করেন, প্রথম আইসিএস পাস করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর সুভাষচন্দ্র বসু কিন্তু বরখাস্ত হননি, তিনি নিজেই ইস্তফা দিয়েছিলেন সিভিল সার্ভিস এই চাকরি থেকে, ঠিক আছে, আইসিএস থেকে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এক্সপ্লেনেশন থাকলে আমরা দেখে নিই। হ্যাঁ আছে অবশ্যই। সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি আইসিএস পাস করেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ছিলেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসু 1921 সালে আইসিএস থেকে পদত্যাগ করেন এবং জাতীয় আন্দোলনে যুক্ত হন, ঠিক। তাহলে চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো নাম্বার 21, কে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? বাংলায় যে দ্বৈত শাসন শুরু হয় সেটাকে অবসান কে করেন? কোন গভর্নর জেনারেল? দেখো এ ক্লাইভ, বি কর্নওয়ালিস, সি হলওয়েল, ডি ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তরটি হবে এখানে ওয়ারেন হেস্টিংস, দ্বৈত শাসনের অবসান ঘটান। দেখো এক্সপ্লেনেশন আমরা দেখে নিই।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভের পর গভর্নর লর্ড ক্লাইভ, মানে বাংলার গভর্নর, 1765 সালে বাংলায় দ্বৈত শাসন লাগু করেন। এর সমাপ্তি ঘটান লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 সালে। এই ডেটটি কিন্তু ইম্পর্টেন্ট, যে লর্ড ওয়ারেন হেস্টিংস কবে দ্বৈত শাসন বাংলা থেকে সমাপ্তি ঘটান, 1772। চলো মুভ করি নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটিতে। দেখো নাম্বার 22, ব্রিটিশ সরকার দ্বারা গঠিত ওয়েলবাই কমিটির প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? ওয়েলবাই কমিটি। অপশনসগুলি হলো এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি বিজি তিলক, সি জি সুব্রমণ্য আইয়ার, ডি দাদাভাই নৌরোজি। এই ওয়েলবাই কমিটির প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? সঠিক উত্তরটি হবে এখানে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, তো আমরা দেখে নিই এখানে। দেখো এক্সপ্লেনেশন কি বলছে আমরা দেখে নিই। দেখো এক্সপ্লেনেশন বলছে এখানে, এই কমিটি ভারত থেকে সম্পদের বহির্গমন তত্ত্বের তদন্ত করে, অর্থাৎ ভারত থেকে যে সম্পদ ব্রিটিশরা ইংল্যান্ডে পাঠাতো, আর ভারতে যে সম্পদ শূন্য হয়েছিল, তার নিয়ে দাদা ভাই নৌরোজি তার বিখ্যাত একটি বই পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে এই সম্পদের বহির্গমন তত্ত্বটি দেন। এই দাদাভাই নৌরোজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই বইটি লেখার পর কিন্তু ব্রিটিশদেরও চোখ খুলে যায়, যে ভারতীয়রাও অবগত কিন্তু, যে তারা ভারত থেকে যেভাবে অর্থ ব্রিটেনে যে পাঠাচ্ছে, সে ভারতীয়রা বুঝতে পেরেছে। তো দাদাভাই নৌরোজি কিন্তু এই বইয়ের মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার কিন্তু প্রকাশ করেছিলেন। আর দাদাভাই নৌরোজি কিন্তু এই যে কমিটি গঠিত হয়েছিল না, এই কমিটি কিন্তু এই জন্যই গঠিত হয়েছিল, যে ভারত থেকে যেভাবে অর্থ বিদেশে পাঠানো হচ্ছিল, অর্থাৎ ব্রিটেনে পাঠানো হচ্ছিল, তার তদন্ত করার জন্য। তো এই কমিটির কিন্তু প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নৌরোজি ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই নেক্সট নাম্বার 23 কোয়েশ্চেন কি বলছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সবচেয়ে বেশি বার অধিবেশন হয় কোথায়, কোন জায়গায়? অপশনসগুলি হলো এ কলকাতা, বি বোম্বে, সি এলাহাবাদে, না ডি কানপুরে। সবচেয়ে বেশি বার ভারতের যে জাতীয় কংগ্রেস তার অধিবেশন হয়, তো সঠিক উত্তরটি হবে এখানে কলকাতায়। মোট 10 বার কিন্তু হয় কলকাতায়, 10 বার। ঠিক আছে, সবচেয়ে বেশি বার। দেখো এখানে এক্সপ্লেনেশন আছে একটু ছোট্ট। কলকাতায় সবচেয়ে বেশি বার, মোট 10 বার ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়। নাম্বার 25 আমরা দেখিনি কি বলছে। মাদ্রাজ মহাজন সভা কে আয়োজন করেন? অপশনসগুলি হলো পি আনন্দ চারলু, বি এম জি রানাডে, সি জি সুব্রমণ্য আইয়ার, ডি জি কে গোখলে। মাদ্রাজ মহাজন সভা কে আয়োজন করেন, কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি এখানে হবে জি সুব্রমণ্য আইয়ার। ঠিক আছে, নাম্বার 25 দেখো এবার আজকের লাস্ট কোশ্চেনে আমরা হাজির হলাম। কোন ভারতীয় জাতীয় নেতাকে ভ্যালেন্টাইন শিরাল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে আখ্যা দেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অপশনসগুলি হলো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, সি আর ডি অরবিন্দ ঘোষ। তো কোন ভারতীয় নেতাকে ভ্যালেন্টাইন শিরাল, কখনো কখনো এই নামটিও জিজ্ঞেস করে যে কে আখ্যা দেন, ঠিক আছে, ভ্যালেন্টাইন শিরাল। তো সঠিক উত্তরটি এখানে হবে বাল গঙ্গাধর তিলককে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে আখ্যা দেন ভ্যালেন্টাইন শিরাল। ঠিক আছে, দেখে নেব এখানে ছোট্ট একটা এক্সপ্লেনেশন। বিজি তিলক কে লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়, লোকমান্য উপাধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অল যে বাটন আছে সেখানে ক্লিক করে রাখো,
যে সমস্ত ভিডিওসগুলি এরপর যে আমি দ্বিতীয় তৃতীয় করে যে অন্যান্য পর্বগুলি বা পার্টগুলি আনবো, তোমরা প্রত্যেকটার নোটিফিকেশন কিন্তু সময় মতো পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স এগেন।